তেইল্লাচূড়া ৪। হাজতে গিয়ে ফজরের মনে হল, কদম যদি তার চোখ গেলে দিত, সবাই মেরে যদি তার হাত পা ভেঙে দিত, তার মাথা ফাটিয়ে দিত, তবুও তা এই হাজতে রাত কাটানোর চেয়ে ভালো হতো। লোহার গারদে আটকানো ছোট একটি জায়গা। ৪ জন যে ঘরে থাকলে পায়ের সাথে পা ঠেকবে, সেখানে এই ঘরে প্রায় ২০ জন মানুষ আছে। তাদের সবার নিঃশ্বাসে ঘরের বাতাস আর্দ্র এবং ভারী হয়ে আছে। ঘরের এক কোণায় সবাই প্রাকৃতিক কাজ করার জন্য ব্যবহার করছে। সেখান থেকে উৎকট গন্ধ ভেসে আসছে। নিঃশ্বাস নেয়া দায়। কেউ কেউ সেই গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিয়েছে এবং উৎকট গন্ধটা তাতে নতুন মাত্রা পেয়েছে। তার উপর ২-১ জন নির্বিঘ্নে বিড়ি টেনে হাজতটাকে নিঃশ্বাস নেয়ার অনুপযোগী করে তুলেছে। ধোঁয়ায় আচ্ছন্ন মৃদু আলোর সেই স্থানকে পৃথিবীর নরক বলা যায়। ফজর তার আশেপাশের নরকবাসীদের দিকে চোখ বুলাল। অধিকাংশই পুলিশের আতিথেয়তায় অথবা বিড়ি গাজার নেশায় অর্ধমৃত। তাদের মধ্যে একজন মোটা চশমা পরা ভদ্রগোছের ছেলেকেও দেখা গেল। সে বমি করেছে, তাই একজন হাবিলদার তাকে লাঠি দিয়ে পেটে খোঁচা দিয়ে গেছে। খোঁচা শব্দটা ব্যবহার করলে সেই আঘাতের প্রচণ্ডতা বোঝা যায় না। পুলিশ বলে গুতা। গুতা খেয়ে ছেলেটা বোধহয় জ্ঞান হারিয়ে পড়েছিল কিছুক্ষণ। ফজর ভাবতে লাগল, এমন ভদ্র ছেলে কি এমন করল যে তাকে এই নরকে আসতে হল। ফজর ভাবল ছেলেটাকে একটু শুশ্রূষা করবে, কিন্তু সে নিজেই নড়তে পারছে না। মায়া দেখানোর জন্য পৃথিবীর সবচেয়ে অনুপযোগী স্থান এটা। পা দুটো ছড়িয়ে একটু শোয়ার চেষ্টা করল ফজর। পা সোজা করতে গিয়েই পা ঠেকল একজনের বুকে। সেই লোকটি উঠে বসল। চেহারাটা দেখলেই ভয় ধরে যায়। লোকটির চেহারা খারাপ নয়, কিন্তু কোনো কারণে যে ভয়াল একটা ব্যাপার তার চেহারায় আছে তা বোঝা যায় না। লোকটি সিগারেট টানছিল। ফজরের দিকে তাকিয়ে তুই করে সম্বোধন করে বলল, কি করছোস? মাফ করে দেন ভাই, আমি আপনারে দেখি নাই। পা বেদনা করতাছিল, একটু ছড়াইয়া দিতে চাইছিলাম। এটা তো শ্বশুরবাড়ি পাইছোস, পা জায়গাইয়া আরাম করবি। শ্বশুরবাড়ি যাবি পরশু, তখন আরাম করিস। আমি জিগাইলাম কি কইরা আইছোস, রেপ কেস? আমি কিচ্ছু করি নাই। লোকটা হঠাৎ হো হো করে হেসে উঠল। তারপর বলল, তাইলে তোর শ্বশুরবাড়ি যাওয়া নিশ্চিত। আমি ৩টা খুন করছি। ঢাকায় যেই কোনো সিপাই গিয়া আমার নাম কইলে চিনব, নাদির গুন্ডা। এই দিকের পুলিশ আমারে চিনে না, এই জন্যই ভিতরে বইসা আছি। একটু পরে আমি গারদের ওই পাশে থাকমু। এইখানে যারা কিছু করে না তারাই ফাইসা যায়। একটু থেমে তারপর আবার বলল, দেখা তো মনে হয় টাকা পয়সাও নাই। বাড়িতে জমিজমা আছে? ভিটা বাড়ি আছে। তুই শেষ। কি কাম করছস? ফজর মাথা নোয়ালো, কিন্তু কিছু বলল না। নাদির গুন্ডা আবারও হো হো করে হেসে উঠল। এই লোকটা হাসতে পারে, মন খুলে হাসে। তারপর বলল, তোর নজর দেখাই বুঝছি, তোর মতে ভ্যানটা তো ডাকাতি করতে পারবি না, সিনকাইটা চুরি করস। ফজর মাথাটা নুইয়েই রাখল। ভদ্র মানুষের ভিড়ে নিজের পরিচয় নিয়ে কখনো লজ্জিত হয়নি সে। অথচ চোর ডাকাত খুনিদের মাঝে বসে সে নিজের পরিচয়ের জন্য লজ্জা পাচ্ছে। কারণ যেদিন রাতে সে মজিদের গায়ে হাত দিয়ে কসম কেটেছে, সেদিন থেকে সে নিজেকে আর চোর মনে করে না। নাদির গুন্ডা চুপ থাকতে দেখে ফজরকে জিজ্ঞাসা করল, বাইত কে কে আছে? বউ আর পোলা আছে। নাদির গুন্ডা হিংস্র মানুষ, কিন্তু শুধু তার শত্রুদের জন্য। আপনজনদের জন্য তার ভালোবাসা অপরিসীম। কিন্তু সমস্যা হল তার আপনজন বলতে কেউ নেই, পরিবার নেই তার। মা বাবার নাম পর্যন্ত মনে নেই তার। বিয়ে করতে চেয়েছিল একবার, কিন্তু পাত্রী শেষ মুহূর্তে পালিয়ে যায়। তারপর আর বিয়ে শাদির পথ মারায়নি সে। কিন্তু কারো পরিবারের কথা শুনলেই মন নরম হয়ে যায় তার। নাদির গুন্ডা সিগারেটের একটা প্যাকেট ফজরের দিকে ছুঁড়ে মারল। ফজর প্যাকেট হাতে নিয়ে বলল, আমি তো তামুক বিড়ি খাই না। নাদির শুয়ে চোখ বন্ধ করে বলল, তোরে খাওয়ার লাইগা দেই নাই, কালকা তোরে জেল হাজতে পাঠাইব, ওইখানে কামে লাগব, লুঙ্গির কোসায় লুকাইয়া রাগিস। অহন ঠ্যাং সরা, আমি গেলে ঠ্যাং ছড়ায়া ঘুমাইস। ফজর ভেবে পেল না এই লোকটা কিভাবে যাওয়ার কথা বলে। তেমন কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আর সিগারেটের প্যাকেটই বা কি কাজে লাগবে? একটু পরে তালা খুলে একজন হাবিলদার বলল, আসেন। নাদিরকে? নাদির বের হওয়ার সময় ফজরের দিকে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। লোকটাকে প্রথম যেমন হিংস্র দেখাচ্ছিল, এখন তেমন লাগছে না। রাত গভীর হওয়ার আগেই অনেক নরকবাসী মুক্তি পেল। ডাকাত খুনি সব চলে গেল। পড়ে রইল নিরীহ ফজর আলী।
চশমা পরা ছেলেটি আর গাজার নেশায় অচেতন কিছু মানুষ। চশমা পরা ছেলেটির জ্ঞান ফিরেছে। সে চোখ মুখ শক্ত করে এক কোণায় বসে আছে। ফজর তার কাছে গিয়ে বলল, এখন কেমন লাগতেছে? ছেলেটি খুব বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। তার চশমার ডান দিকের কাঠটি হাবেলদারের রুলারের আঘাতে ফেটে গিয়েছে। ফজর আলী একটু বিব্রত হল, কিন্তু হাল ছাড়ল না। পকেট থেকে সিগারেট বের করে সামনে এগিয়ে দিয়ে বলল, বিড়ি খাইবেন? ছেলেটির কপালে বেশ কয়েকটি ভাঁজ পড়ল। বিরক্তির মাত্রা বুঝালো যেন। ফজর আলী আরও কিছু বলার আগেই একটা লোক এলো গারদের সামনে। লোকটা পুলিশ নয়, মধ্যবয়স্ক একজন লোক। গায়ে পোশাকে বেশ সম্ভ্রান্ত মনে হয়। লোকটিকে দেখেই ছেলেটি ধরফর করে উঠল। সামনে এগিয়ে গিয়ে বলল, চাচা, আমারে বের করেন, দোহাই চাচা, এখানে থাকলে বাঁচব না চাচা, আপনি যা বলবেন আমি মাথা পাইতা নিব। লোকটি হুঙ্কার দিয়ে উঠল, শুয়োরের বাচ্চা, শরম করে না আবার আমারে চাচা ডাকতে? তুই লজিং মাস্টার হইয়া কোন সাহসে আমার মাইয়ারে লইয়া ভাগসস? আমার মাইয়াডোর বয়স কম, বুঝে না? তুই হারামজাদা কোন সাহসে গেছস? তোরে আমি জেলের ভাত খাওয়ামু, কুত্তা বাচ্চা। লোকটি চলে গেল। ছেলেটি হাত পায়ে লিয়ে বসে পড়ল। তার সব আশার সলিল সমাধি ঘটল। সে ফজরের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে দিল, কিন্তু ধরানোর জন্য কোনো আগুন পেল না। সিগারেটটি ঠোঁট থেকে ছুঁড়ে ফেলে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগল। ফজর হাত পা ছুড়িয়ে শুয়ে পড়ল। ছাদের দেয়ালে পোলেস্তরা ঝুলে আছে, যে কোনো সময় পড়বে। ছেলেটি এখনও কাঁদছে। মেয়েটির জন্য নিশ্চয়ই কাঁদছে না। জেলে হাজতে নিজের চিন্তা ছাড়া অন্য কারো চিন্তা মাথায় আসে না। কিন্তু ফজরের আমেনা আর মুজিদের কথা মনে হল। কি করছে তারা? মুজিদ কি তার মাকে জিজ্ঞাসা করছে না বাজানের কথা? আমেনা কি বলবে ছেলেকে? ঘরে চাল ছিল না। তারা কি খেয়েছে, কি খাবে? অজান্তেই ফজরের চোখ বেয়ে জল নেমে এলো। এই হাজতের নরক পুষ্পতুল্য, আসল নরক তো তার বুকে। দারোগা সাহেব খুবই কৃতজ্ঞ মানুষ। জোয়ারদার সাহেবকে রুই মাছের মাথা আর খাসির গোস্তের প্রতিদান ঠিকই দিল। ফজরের নামে সদ্যকে কল্পিত ৪-৫টা মামলা তৈরি করে ফেলল। দারোগার খাতায় ফজরের পদোন্নতি হল, চোর থেকে ডাকাত হল। জোয়ারদা সাহেব ভুলোমনা মানুষ। ছোট গিন্নির আদলাদে তার থানায় গিয়ে মামলা তুলে ফেলার কথা ভুলেই গেলেন। আয়েসে পান চাবাতে চাবাতে গিন্নিকে বললেন, তোমার পানে এত মধু কেন? সব ভুইলা যাই। কি জানি একটা কাম আসিল, মনে পড়তেছে না। গিন্নি হেসে বলল, মনে না পড়লে জরুরি কিছু না, আরে খিলি পান দেই। আদালতেও একটা হাজত আছে, সেটা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ছোট। যারা বানিয়েছে হয়তো ধারণা করেনি প্রতিদিন এত অতিথির আনাগোনা হবে। যথারীতি গাঁজা বিড়ির গন্ধের নিঃশ্বাস নেয়া দেয়। এখানে দাঁড়িয়ে থেকেও গায়ে গাল লেগে যাচ্ছে। একজনের ঘামে আরেকজনের শরীর লেপটে যাচ্ছে। ফজর নাকটা উঁচিয়ে কোনো রকমের শ্বাস নিচ্ছিল। কথাবার্তা, চিৎকার চেঁচামেচি, কান্না আর্তলাদের মাঝেও ফজর নিজের নামটা শুনতে পেল। ফজর আলী, বাপ কা নাম কাসর আলী, ইধার আও, তোমারা নাম্বার আয়া হ্যায়। আদালতের মধ্যেও কোলাহলটা কম ছিল না। একজন ছোটখাটো মানুষ একটা বড়সড় চেয়ারে বসে আছেন, তার পেছনে একজন পেয়াদা। উপরে একটা ছবি। ছবিটির লোকটি আইয়ুব নয়তো ইয়াহিয়া হবে। ফজরের কাছে আইয়ুব ইয়াহিয়া একই বস্তু। তারা তাদের কাউকেই চেনে না। তারাও ফজর আলীদের চেনে না। ফজর আলী দাঁড়িয়ে সবার মুখ দেখছিল। কালো আলখেল্লা পরা লোকগুলো বেশি চেঁচামেচি করে। কে কি বলল কিছুই বুঝল না ফজর। চেয়ারে বসা ছোটখাটো মানুষটিকে কিছু বুঝছে? তাকে কেউ কিছু জিজ্ঞাসাও করল না। যদি কিছু বলবে না তো ডেকে আনল কেন? ফজর আলী ভিড়ের মধ্যে আমেনা আর মজিদকে খুঁজতে লাগল। ঘুমটা পড়া কোনো মহিলা দেখলেই তার বুকটা ধক করে ওঠে। বাচ্চাদের কান্না শুনলে শুধু মনে হয় মজিদ কাঁদছে। চোখগুলো ক্লান্ত হয়ে গেল, মানুষগুলো মুখস্থ হয়ে গেল, কিন্তু মজিদ আর আমেনাকে খুঁজে পেল না। অনেকক্ষণ পরে চেয়ারে বসা লোকটি বিড়বিড় করে কি যেন বলল, যা বোঝার সাধ্য ফজরের নেই। দুজন পুলিশ এসে ফজরকে নামিয়ে নিয়ে গেল। ফজর কিছু বুঝতে না পেরে একজনকে বলল, কি কইছে? তোর নামে ডাকাতির মামলা চলব, সাজা না হওয়া পর্যন্ত জেলে থাকবি। আমি তো ডাকাতি করি নাই। পুলিশ দুটি হেসে উঠল। একজন বলল, সবাই তাই কয়। টাকা পয়সা আছে কিছু? থাকলে ক, আমার পরিচিত ভালা উকিল আছে, জামিন করা ফেলব। ফজর আলী ফেলফেল করে চেয়ে থাকল তাদের মুখের দিকে। সময়ের প্রবাহে এবং আদালতের কাঠগোড়া মারাতে মারাতে ফজর বেশ অভ্যস্ত হয়ে গেল। জেলখানা থেকে আদালতে যাওয়ার সময় রাস্তায় মিছিল দেখত। ছেলেগুলোর গলার রগ ফুলে উঠত। তাদের মুখে কি অদ্ভুত একটা তেজ দেখা যেত। ফজর গাড়ির ফাঁক দিয়ে যতক্ষণ দেখা যায় দেখত। একটা নাম সে প্রায়ই শুনত, সেটা হচ্ছে শেখ মুজিব। পুলিশদের জিজ্ঞাসা করত, ভাই কিসের মিছিল? পুলিশরা প্রায় সময়ই কিছু বলত না, অগ্রাহ্য করে অতি মনোযোগ সহকারে দাঁত খিলাল করত। মাঝে মধ্যে কিছু পুলিশ উত্তর দিত, ছাত্রদের মিছিল, সামনে নির্বাচন,
শেখ সাহেবে ক্ষমতায় আসলে নাকি গরিবের উন্নতি হইব, পূবের টাকা পশ্চিমে যাইবে না, পূবের মানুষ চাকরি পাইবে, জোয়ারদারি জমিদারি বন্ধ হইব, চাষিরা জমি পাইবে। মজিদের মুখ অকারণে উজ্জ্বল হয়ে উঠত। তার ভবিষ্যৎ কাটবে জেলে, কিন্তু মজিদকে আর চুরি করে খেতে হবে না। ভাবতেই পাশের আরেকজন পুলিশ বলে ওঠে, কচু হবে, সব ক্ষমতার ধান্দা, বেয়াদ্দব পোলাপাইন ইসলাম ধ্বংস করার জন্য নামছে, ভারত করাইতেছে এই সব। শুক্রবারেও গিয়ে মজিদে মাথা ঠেকে না, আছে শুধু মিছিল লইয়া। ফজর এত কিছু বুঝে না, তার স্বপ্ন দেখতে ভালো লাগে, ভালো লাগার মতো আর কিছু নেইও তার। মানুষ যখন হতাশার চূড়ান্ত স্থানে পৌঁছে যায়, তখন তার মনে আবার নতুন করে আশা জাগে, তখন সে স্বপ্ন দেখে, মনকে প্রবোধ দেয়। ফজরও ভাবছে তার মজিদ ভালোই আছে, আমেনা শক্ত মেয়ে, সে কোনো না কোনোভাবে ঠিকই সামলে নিয়েছে। কিভাবে নিয়েছে তা মজিদ ভেবে কুল পায় না, কিন্তু তবুও মনে মনে সে বিশ্বাস করা শুরু করল মজিদ আর আমেনা ভালোই আছে। মজিদ এখনও পাখির পেছনে দৌড়ে বেড়ায়, পেয়ারা গাছের ডালে এখনও ঝুলে থাকে, পুকুরে গোসল করতে করতে দুপুর পেরিয়ে যায়। তার মা তাকে ডাকে, ও মজিদ, মুরগি জবাই দিছি, আলু দিয়া সালুন রাঁধছি, আয় বাপ, ভাত খাইয়া যা। সন্ধেবেলায় মজিদ বসে থাকে দাওয়ায়, তার মাকে বলে, মা, বাজান কবে আইব? ফজর এখানে ভাবনার লাগাম টেনে ধরে, সেই কবে যেতে পারবে? নিজের মনে প্রশ্ন করে যায়, কিন্তু কোনো উত্তর পায় না। আজকে ফজরের মামলার রায়। জজ সাহেব রায় দিলেন। কি দিলেন তা ফজর ছাড়া সবাই বুঝতে পারল, কিন্তু কারো কোনো বিকার নেই। ফজর দাঁড়িয়ে থাকা এক পুলিশকে জিজ্ঞাসা করল, কয় বছর? পুলিশটি নির্বিকারভাবে বলল, 5 বছর, সাথে 1000 টাকা জরিমানা, দিতে না পারলে আরও 6 মাস। ফজর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। 5.5 বছর। ততদিনে মজিদ অনেক বড় হয়ে যাবে। তাকে কি তখন চিনবে? আমেনা কি অপেক্ষা করবে? কত প্রশ্ন আসে মনে। জেলখানার কথা মনে হতে কেন যেন নিঃশ্বাস আটকে গেল ফজরের। 5.5 বছর কিভাবে থাকবে সে?